প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যথাসময়ে চলে এসছে এবং প্রতিবারে দিনের মতো আর কি কিছুক্ষণ ওয়েট করবো আমরা সবাইকে যুক্ত করার জন্য। আশরাফিল হক, সাদমান সাকিব, হোসেন সাদ জিসান, আফিয়া আবিদা, রেজা নূর রহমান, শাহনাজ, শ্রাবণী, কোহেলি, নাবিল আহমেদ, সাব্বির রহমান, জারিন তাসনিম, উত্তম দত্ত, অর্পণ, আফিফা খান, অঙ্কুর পাল তীর্থ, হাসিবুল শান্ত, মাহির মুসহাব মাহি, জাকারিয়া হোসেন, সজীব, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আব্দুল গাফফার, ফাতেমা আমিন, সুদীপ্ত সরকার তন্ময়, তানবির আহমেদ, তানজিলা রাত্রি, তাহমিদুল ইসলাম অমি, সাবিত হাসান মন, স্বচ্ছ, নীতি সরকার, তোহা ক্লাসে আসো না? তোমার তো সরাসরি আসা উচিত ছিল বা আসার কথা ছিল। তোহা কই তুমি? তোহা আমাদের খুবই স্নেহের ছোট ভাই, ও বায়োলজি পড়ায় আর কি। তোহা বায়োলজি। মোস্তফা তারিকুল, আবরার মাহির। আচ্ছা, মোটামুটি 75 স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। তোমাদের গ্রুপে এমনিতেই কম জয়েন করে। আমার তো মনে হয় নতুনের প্রতি একটা আগ্রহ মনে সবার বেশি থাকে, বুঝছো? মাস্টার গ্রুপে প্রায় 560 জন মেম্বার, বাট ক্লাস করার কিন্তু 200 আফ। তারপর আবার পরের ক্লাস আস্তে আস্তে দেখা যায় যে ভিউয়ার 600-700 পার হয়ে যায় কিন্তু, বুঝছো? বাট তোমাদের গত দিনের ক্লাস 4-5 দিন হয়ে গেল, অথচ কালকে দেখলাম ভিউয়ার 385। তার মানে এতগুলো স্টুডেন্ট তোমরা এখনো ক্লাস দেখো না, অথচ একবারও ভাবছো না যে এই ক্লাসগুলো আর পরে নাও হতে পারে, সময় না পেলে, এবং না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। ওকে, তো যাক, সময় গেলে তো সাধন হয় না। আমরা একটু সাউন্ডটা জাস্ট চেক করে নিই। ওকে, সাউন্ডটা চেক করে দেখি কি অবস্থা। দেখো, যেটা বলছিলাম ভাই, যে তোমরা কিন্তু, আমি অবাক হয়ে গেলাম যে গত দিনের 4-5 দিন আগে আমি ক্লাস নিয়েছি, অথচ সেই ক্লাস কালকে রাতে দেখছি ভিউয়ার 385, অথচ প্রায় 1400-র কাছাকাছি মেম্বার কিন্তু তোমাদের গ্রুপে। হ্যাঁ, তো তোমরা অনেকেই বিষয়টা বুঝতেছো না যে এই ক্লাসগুলো কিন্তু পরে আর নাও হতে পারে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ সময় তোমরা কতটুকু পাবা কে জানে, বলো? তো যাক, কিছু বলার নাই। ওকে, আমরা তাহলে শুরু করি। দেখছো, মাত্র 90 স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। হ্যাঁ, কিছু বলার নাই। গত ক্লাস কালকে আমি স্ট্যাটাস দিয়েছি, তোমরা দেখছো যে যদি একজন কেউ ক্লাস নাও করে তবুও আমি ক্লাস নিব আজকে। হ্যাঁ, তো গতদিন যেটা আমরা দেখেছিলাম, আমরা শুরু করেছিলাম হাইব্রিডাইজেশন বা সংকরণ কি, এবং সংকর অরবিটালগুলো আসলে কি, এবং কিভাবে সংকরণটা তৈরি হয়, তাই না? তো খেয়াল করে দেখো তোমরা যে আমরা সংকর অরবিটালগুলো হচ্ছে এক লুপ বিশিষ্ট, ঠিক আছে? এক লুপ বিশিষ্ট। এই কারণে সংকর অরবিটালগুলো কিন্তু পাই বন্ড তৈরি করে না, শুধুমাত্র সিগমা বন্ড তৈরি করে। কারণ তোমরা জানো, পাই বন্ড তৈরি করতে গেলে এই যে দুটা অঞ্চল জুড়ে ওভারল্যাপিং হতে হয়, বাট এই সংকর অরবিটালে তো আসলে লুপই থাকে একটা, এই জন্য সংকর অরবিটালগুলো শুধুমাত্র সিগমা বন্ড গঠন করে। এবং বিশুদ্ধ অরবিটালে যেমন সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, সংকর অরবিটালও কিন্তু সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে কার্বন, তাই না? দেখা যায় তো না, 1s2 এক্সাইটেড অবস্থায় যখন এরা বন্ধন গঠন করে, 2s1, 2px1, 2py1, 2pz1, ঠিক আছে? এখন খেয়াল করো, তোমরা জানো, একটু আগেও জানলা যে সংকর অরবিটালগুলো কিন্তু পাই বন্ড তৈরি করে না। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো তো, যখন কোথাও কার্বন কার্বন, এই যে কার্বন কার্বন যখন ডাবল বন্ড থাকবে, যদি কার্বন কার্বন অর্থাৎ কার্বন যদি কারোর সাথে ডাবল বন্ড তৈরি করে, তাহলে সেখানে কি সংকরণ হতে পারে? যদি কার্বন কারোর সাথে ডাবল বন্ড তৈরি করে, তাহলে সেখানে কি সংকরণ হতে পারে বলো তো? sp, এ নাম্বার হচ্ছে sp, বি নাম্বার হচ্ছে
sp2, সি নাম্বার হচ্ছে sp3 আর ডি নাম্বারটা বলা সম্ভব না। একটু আমাকে কমেন্টে জানাও তো ভাই যে কার্বন কার্বন যদি কোথাও ডাবল বন্ড থাকে তাহলে সেখানে কি সংকরণ হবে। ওকে, থ্যাংক ইউ। আফিয়া লিখেছো sp2, সাদিয়া sp2, ইফা জামেজ sp2, রিম্পি sp2, অর্পণ থ্যাংক ইউ, সবাই sp2 লিখেছো, অর্ণব সবাই sp2 থ্যাংক ইউ। sp2 হবে কেন, sp2 হচ্ছে একটু দেখো sp2টা আসলে কেন হচ্ছে খেয়াল করো। তার মানে আমার কার্বনের কিন্তু পাই বন্ড আছে, পাই বন্ড আছে মানে অবশ্যই একটা অরবিটাল সংকরণ অংশ নেয়নি, কারণ একটা অরবিটাল যদি সংকর অরবিটাল তো পাই বন্ড তৈরি করে না, তার মানে অবশ্যই বাকি অরবিটালগুলো আসলে সংকরণ অংশ নিয়েছে, তাই তো। এই যে এই যে দেখো এই যে sp2 আর এই অরবিটাল সংকরণ অংশ নেই, কারণ এই অসংকরিত অরবিটালটাই আসলে পাই বন্ড তৈরি করেছে। অর্থাৎ খেয়াল করো এই যে একটা s, মনে করো এখানে কয়টা ছিল, এই ধরো y p s, এই যে এই তো তিনটা অরবিটাল, ঠিক আছে। এরা সংকরিত হয়ে কি হবে, এই যে একটা sp2 আরেকটা sp2 আরেকটা sp2, ঠিক আছে। আর আরেকটা অরবিটাল কিন্তু অসংকরিত অবস্থায় থেকে যাবে, ঠিক আছে। এখন খেয়াল করো তোমরা এইবার দেখো ভাইয়া, এই যে মনে করো এ একটা sp2, এ একটা sp2 আর এ একটা sp2, ঠিক আছে। আর এই অরবিটালটা অসংকরিত অবস্থায় আছে, তাহলে আরেকটা কার্বনের আমার এ একটা sp2, এ একটা sp2, এ একটা sp2 আর একটা অসংকরিত অবস্থায় আছে। এবার নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করে দেখো তোমরা একটু, এই যে এরা হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ড, আর এই দুটা মিলে কি ভাই বলতো পাই বন্ড, আর বাকি দুটাতে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো। এইভাবেই কিন্তু ইথিন অণুটা তৈরি হয়। অর্থাৎ এই যে এই দুইটা সংকর অরবিটাল সামনাসামনি ওভারল্যাপিং করে তৈরি করলো সিগমা, আর এই দুটা তখন পাশাপাশি ওভারল্যাপিং করে পাই বন্ড তৈরি করলো। এই কারণে কিন্তু আমরা বলি, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে বলো ভাই একটু, যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, চোখ বন্ধ করে আমরা বলবো এটা sp3 সংকরণ। যদি কারণ হচ্ছে ওই যে বুঝলে এখানে কোনো পাই বন্ড নাই, মানে সবগুলো অরবিটালই সংকরণ অংশ নিয়েছে। কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে, তার মানে একটা অরবিটাল অসংকরিত আছে, তাহলে sp2। আর কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে, তার মানে দুটা পাই বন্ড আছে, অর্থাৎ দুটো অরবিটাল অসংকরিত অবস্থায় আছে, তাহলে একটা পি অরবিটাল এবং একটা এস অরবিটাল সংকরণ অংশ নিয়েছে, অর্থাৎ sp। এই কারণে আমরা বলি ভাইয়া যে কার্বন কার্বন এক বন্ধন হলে sp3, ডাবল বন্ড হলে sp2 এবং ট্রিপল বন্ড হলে sp হয়। আমার মনে হয় এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা বলো, আমি শিওর এইটুকু বুঝতে পেরেছো। একটু প্লিজ বলো তো ভাই এইটুকু ক্লিয়ার কিনা, যে কেন কার্বন কার্বন এক বন্ধন বলে আমরা sp3 বলি, কেন ডাবল বন্ড হলে sp2 বলি, এবং কেন ট্রিপল বন্ড হলে sp বলি, একটু প্লিজ কমেন্টে জানাও। আচ্ছা, অর্পণ ক্লিয়ার, আফিয়া আবিদা ক্লিয়ার, সজীব ক্লিয়ার, ফাতেমা আমিন ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ, তাই না? এগুলো খুবই প্রাথমিক জিনিস। এখন কথা হচ্ছে দেখো ভাইয়া, গত ক্লাসে আমরা মিথেনটা লিখেছিলাম, তাই না? মিথেন অণুটা লিখেছিলাম, তাই তো? এই যে সংকর অরবিটালের উপর কিন্তু কোনো যৌগের জ্যামিতিক গঠনটাও নির্ভর করে। কেন দেখো, মিথেন গঠনের সময় আমরা দেখেছিলাম বা জানি বা বুঝতে পারছি যে কার্বনের কি সংকরণ হয়, sp3 সংকরণ হয়। তাহলে sp3 যদি সংকরণ হয়, তাহলে sp3 কয়টা অরবিটাল সংকরণে অংশ নিয়েছে? sp3 যেহেতু, তাহলে 4টা অরবিটাল সংকরণ অংশ নিয়েছে, একটা s 3টা p, একটা s 3টা p, 4টা অরবিটাল সংকরণ অংশ নিয়েছে। কয়টা সংকর অরবিটাল তৈরি করবে? 4টা। কয়টা সংকর অরবিটাল তৈরি করবে? 4টা। একইভাবে ধরে নাও BF3 এই অণুটা
sp2 শঙ্কর অরবিটাল তৈরি করে। কি করে করে এটা আমি দেখাবো, দাঁড়াও একটু পরেই দেখাবো যে কোন একটা অণু কোন ধরনের শঙ্কর অরবিটাল তৈরির মাধ্যমে বন্ধন অংশ নিচ্ছে, সেটা কি করে বের করব আমি দেখাচ্ছি। তো sp2, তো এইটার থেকে এইটা বোঝাটা আমাদের একটু সহজ হবে, কারণ আমরা আসলে এই যে একটা মানে এটা তো 3D স্ট্রাকচার, তো যেহেতু এটা যদি চতুস্তলকীয় হয় তাহলে আমাদের আঁকানোটা একটু কঠিন হয় এই প্লেন বোর্ডে আর কি, এইটা সুবিধা হবে। দেখো তাহলে sp2 সংকরণ, তাহলে কয়টা অরবিটাল সংকরণ অংশ নিয়েছে এখানে? 3টা অরবিটাল সংকরণ অংশ নিয়েছে। তাহলে কয়টা সংকর অরবিটাল তৈরি হবে? 3টা। আমরা গতদিন সংজ্ঞায় কি করলাম যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকেই বলি আমরা হাইব্রিডাইজেশন বা সংকরণ, আর অরবিটালগুলোকে বলি আমরা সংকর অরবিটাল। 3টা অরবিটাল সংকরণে অংশ নিয়েছে, তার মানে 3টাই সংকর অরবিটাল তৈরি হবে। তাহলে sp2, তাহলে sp2 যে 3টা হয় তাহলে এ একটা sp2, এ একটা sp2, এ একটা sp2, এভাবে দিলেই তো হতো নিশ্চয়ই, হতো কিনা বলো? হবে না, কারণ এই সংকর অরবিটালগুলো শক্তি সমান হওয়ায় এরা পরস্পরকে বিকর্ষণ করে এবং এরা মানে এরা এমনভাবে অবস্থান করে মানে সর্বোচ্চ দূরে চেষ্টা করবে অবস্থান করতে যেন সর্বনিম্ন পরিমাণ বিকর্ষণ হয়। কি বললাম আমি? সর্বোচ্চ দূরে অবস্থান করবে যেন সর্বনিম্ন পরিমাণ বিকর্ষণ হয়, অর্থাৎ এদের কৌণিক মানগুলো কিন্তু সমান হবে। ধরো এই কোণের যা মান, এই কোণের যা মান, এই কোণের যা মান, সব মানগুলো আসলে সমান হবে। এখানে কি সমান হচ্ছে? দেখো তো, মনে হচ্ছে এটা 90, এটা 90, এটা 180, অর্থাৎ সংকর অরবিটালগুলো পরস্পর বিকর্ষণ করার কারণে এরা সর্বোচ্চ পরিমাণ দূরে থাকবে। কত দূরে থাকবে? যেখানে যেন সর্বনিম্ন পরিমাণ বিকর্ষণ হয়। এবং দেখা গেছে এক্ষেত্রে sp2 যদি সংকর অরবিটালগুলো তৈরি হয় তাহলে মোটামুটি এই যে এইভাবে যদি অরবিটালগুলো অবস্থান করে, এই যে এইভাবে, তাহলে মোটামুটি সবগুলো কোণের মানই কিন্তু সমান হয়ে যায়। এরা সমতলীয় এবং এই কারণে এদের কোণের মানগুলো কত হবে দেখো তো। একটা বৃত্তের গোলাকার কোণের মান কত? 360 ডিগ্রি। কয়টা কোণ তৈরি হয়েছে এখানে? 3টা, তাহলে 120 ডিগ্রি। এই কারণেই sp2 যদি সংকরণ হয় কোণের মান হয় 120 ডিগ্রি। ওকে, তার মানে কোণের মান অর্থটা বোঝো তোমরা। এটা মনে করো বোরন, বোরন তাই না? এবার এর সাথে ফ্লোরিনগুলো যুক্ত হবে, এটা বোরন, এর সাথে ফ্লোরিনগুলো যুক্ত হয়ে বোরন ট্রাইফ্লোরাইড অণু তৈরি করবে। অর্থাৎ এই যেটা বোরন, এই যেখানে একটা ফ্লোরিন, ধরো এই যেখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিনের একটা অরবিটাল, এখানে একটা ফ্লোরিন অরবিটাল ওভারল্যাপিং করেই এই বোরন ট্রাইফ্লোরাইড অণুটা আসলে তৈরি করবে। ওকে, তোমরা নিশ্চয় জানো যে বোরনের ইলেকট্রন বিন আমি দেখাবো যে কি একটা অণুর মধ্যে কোন ধরনের সংকরণ আছে, এটা কি করে বের করবে এটা আমি দেখাবো। জাস্ট আমি আগে প্রাথমিক জিনিসগুলো দেখাচ্ছি। 1s2, 2s1, 2px1, 2py1, এই যে 3টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, এই যে sp2 সংকর অরবিটাল তৈরি করে। এখন কথা হচ্ছে এই যে কোণের মানগুলো হচ্ছে 120 ডিগ্রি। ওকে, কোণের মান বলতে আমরা বুঝি প্রান্তীয়, কেন্দ্রীয়, প্রান্তীয়। কোন অণুর প্রান্তীয়, কেন্দ্রীয়, প্রান্তীয় যে কোণটা তৈরি করে ওটাকে আমরা কোণের মান বলে থাকি। কিন্তু প্রান্তীয়, কেন্দ্রীয়, প্রান্তীয় ওটাকে কোণের মান বলে থাকি। প্রান্তীয়, কেন্দ্রীয়, প্রান্তীয়টাকে কোণের মান বলে থাকি। আর এই যে কেন্দ্রকে নেগলেক্ট করে প্রান্তগুলা পরস্পর যোগ করলে, কেন্দ্রকে নেগলেক্ট করে প্রান্তগুলো পরস্পর যোগ করলে যে জ্যামিতিক শেপটা আমরা পাই ওটাকেই বলি ওই যৌগের জ্যামিতিক গঠন। তার মানে sp2 সংকর অরবিটাল দ্বারা যে অণুগুলো তৈরি হয় তাদের কোণের মান হচ্ছে 120 ডিগ্রি এবং তাদের জ্যামিতিক গঠন তো হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। দেখো, সমতল এবং ত্রিভুজাকার। এই কারণে sp2 যদি সংকর অরবিটাল দ্বারা কোনো অণু তৈরি হয় তার জ্যামিতিক গঠন হয় সমতলীয় ত্রিভুজাকার। ওকে, ট্রাইগোনাল প্লেনার, আর কোণের মান হয় 120 ডিগ্রি। এভাবে আমরা পরীক্ষা করে দেখেছি, যে sp3 যদি সংকরণ হয় তাহলে তাদের কোণের মান হয় 109.5 ডিগ্রি এবং জ্যামিতিক গঠনটা হয় টেট্রাহেড্রাল। আমি লিখে দিব, দাঁড়াও, চতুস্তলকীয়। আর sp তো বুঝতেই পারছো ভাই, খুব সহজ। sp তার মানে দুটো অরবিটাল সংকরণে অংশ নিয়েছে, তাহলে সংকর অরবিটালে দুটো হবে। তাহলে কোন জায়গায় অবস্থান করলে এরা সর্বোচ্চ দূরে থাকবে? তাহলে দুইজন যদি দুই মাথায় অবস্থান করে,
দুইজন যদি দুই মাথায়, দুইজন যেহেতু, তাহলে দুইজন যদি দুই মাথায় অবস্থান করে তাহলে তাদের দূরত্ব সর্বোচ্চ হবে। তাহলে জ্যামিতিক গঠনটা কেমন হবে? সরলরৈখিক। আর তাহলে কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে এসপি হলো 180 ডিগ্রি, জ্যামিতিক গঠন সরলরৈখিক। তারপর হচ্ছে sp2 হলো 120 ডিগ্রি, জ্যামিতিক গঠন হচ্ছে চতুস্তলকীয়। আর sp3 হলে 109.5 ডিগ্রি, জ্যামিতিক গঠন হচ্ছে সরি sp2 হলে সমতলীয় ত্রিভুজীয়, আর sp3 হলে চতুস্তলকীয়। তোমরা হয়তো বলবা ভাই DSP2 আসতেছে, এগুলো তো আসতেছে, কারণ ওগুলো কোণের মান আবার কেমন হবে, একটু বিভিন্ন রকম কোণের মান হয়, এই জন্য এই তিনটাই আমাদের পরীক্ষায় বেশি দেয়। মানে ডি যখন প্রবেশ করে না তখন কোণের মান একটু ভিন্ন ভিন্ন হয়, সবগুলো কোণের মান একরকম হয় না। কিন্তু এই ক্ষেত্রে ভাই SP হলো 180 ডিগ্রি, SP2 হলো 120 ডিগ্রি, SP3 হলো 109.5 ডিগ্রি কোণের মান হয়। এইটুকু আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি যতটুকু কথা বললাম এই পর্যন্ত ভাই, কি বললাম শোনো, যে শঙ্কর অরবিটাল দ্বারা কোনো যৌগের জ্যামিতিক গঠন আমরা বলতে পারি কেমন হবে। কিভাবে বলতে পারি আমরা? যে শঙ্কর অরবিটালগুলো এরা সবগুলো সমশক্তি সম্পন্ন হয়, পরস্পর বিকর্ষণ করে, এবং বিকর্ষণ করে তারা সর্বোচ্চ দূরে অবস্থান করে, সর্বনিম্ন যেন বিকর্ষণ হয়। এটা অবস্থান করতে গিয়ে আমরা দেখেছি SP2 যদি হয় তাহলে তারা যদি ত্রিভুজ আকার হয়, অর্থাৎ কোণের মানগুলো যদি 120 ডিগ্রি হয় তাহলে সবচেয়ে দূরে অবস্থান করে। আর SP যদি হয় তাহলে দুই মাথায় যদি থাকে, অর্থাৎ সরলরৈখিক যদি হয় সবচেয়ে কম বিকর্ষণ হয়। আর SP3 যদি হয় তাহলে চতুস্তলক এবং কোণের মান হয় 109.5 ডিগ্রি। ভাইয়া কেন অসংকরিত থাকে? কেন অসংকরিত থাকে? কারণ হচ্ছে যে ধরো একটা অণুর মধ্যে পাই বন্ড আছে, তাহলে ও যদি সংকরণ অংশ নিত তাহলে ওই অণুর মধ্যে পাই বন্ডটা আসলে তৈরি হতো না। অসংকরিত এই জন্য থাকে যে অন্য কোনো বন্ড যদি আসলে তৈরি, আবার যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তারাও তো অসংকরিত থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এই মোটামুটি আমরা প্রাথমিক আলোচনাগুলো করে নিলাম। আসলে শঙ্কর অরবিটাল কি, শঙ্কর অরবিটাল কিভাবে তৈরি হয়, কেন শঙ্কর অরবিটাল তৈরি করে, কেন শঙ্কর অরবিটাল দ্বারা তার জ্যামিতিক গঠন আমরা নির্ণয় করি। এইবার দেখবো আমরা ভাইয়া কোন অণুর মধ্যে কোন ধরনের সংকরণ তৈরি হয়। এর জন্য একটা চমৎকার সূত্র আছে, একটু দেখে নাও তোমরা। ও আচ্ছা, শঙ্কর অরবিটালের বৈশিষ্ট্যগুলো একটু তোমাদের আমি দেখাই দিই। ওকে, একটু দেখাই দিই, এগুলো তোমাদের MCQ এ লাগবে। সিগমা বন্ধন পাই বন্ধনের বৈশিষ্ট্য তোমরা গত ক্লাসেই দেখেছি, তথ্যগুলা দেখেছি আমরা। হাইব্রিড এই যে কিভাবে তৈরি হয় সেটা দেখানো হয়েছে। এই যে 1 2 3 4 হাইড্রোজেন যুক্ত হয়েছে। sp2 এই দেখো সেম, এই যে sp2 এটা অসংকরিত আছে। তারপর দেখো sp, এই যে দুটো অসংকরিত। ঠিক আছে, এই জন্য লিখে দিচ্ছি কার্বন কার্বন একক বন্ধন গঠনে sp3, দ্বিবন্ধনে sp2 এবং ত্রিবন্ধনের বেলা sp হয়। শঙ্কর অরবিটাল বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই আমরা। সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তি শঙ্কর অরবিটাল সৃষ্টি হয়। এই কথা তো বুঝতে পেরেছো। ধরো একটা s আর 3টা p মূল করতে হয় যুক্ত, তার কি হলো sp3, তাহলে কয়টা শঙ্কর অরবিটাল তৈরি হবে? 4টা হবে, কারণ 4টা অংশ নিয়েছে। ধরো একটা s 2টা p অংশ নিল, তাহলে মোট কয়টা অংশ নিল? 3টা, তাহলে 3টে sp2 তৈরি হবে। এটাই বলেছে, সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তির শঙ্কর অরবিটাল তৈরি হয়। সংকরণের ফলে সৃষ্ট অরবিটাল সময় শক্তি সমান হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করে সমান কৌণিক দূরত্ব সৃষ্টি করে, ফলে তাদের দিক নির্দেশনা বিভিন্ন হয়। একটু আগে দেখলাম তোমরা, তাদের অরবিটালের শক্তি সমান হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করে, এবং কত দূরে বিকর্ষণ করবে? যেন সর্বনিম্ন পরিমাণ বা সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করবে, যেন সর্বনিম্ন পরিমাণ বিকর্ষণ হয়। সংকরণের প্রকৃতি থেকে অণুর আকৃতি ও অণুর মধ্যকার বন্ধন কোণ সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেটা একটু আগে আমরা দেখলাম। পারমাণবিক অরবিটালের মতো শঙ্কর অরবিটালে সর্বাধিক 2টা ইলেকট্রনই থাকতে পারে। শঙ্কর অরবিটাল সমূহ বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল অপেক্ষা ভিন্ন পরমাণুর অরবিটাল সমূহের সাথে অধিকতরভাবে অধিক্রমণ হতে পারে, ফলে শঙ্কর অরবিটাল সমূহ থেকে সৃষ্ট বন্ধন সমূহ অধিকতর শক্তিশালী হয়। খুব সহজ কথা, 3 ভাই আগে বিচ্ছিন্ন ছিল,
এবার 3 ভাই একত্রিত হয়ে কাজ করছে, তাহলে বলো তো যখন বিচ্ছিন্ন ছিল তখন তাদের বন্ডিংটা বেশি শক্তিশালী নাকি কি সাব্বির, নাকি একত্রিত হওয়ার কারণে বন্ডিংটা বেশি শক্তিশালী? স্বাভাবিক, একত্রিত হওয়ার কারণে বন্ডিংটা বেশি শক্তিশালী হবে। এটাই বলা হচ্ছে যে শঙ্কর অরবিটাল সমূহ বিশুদ্ধ পারমাণবিক অরবিটালকে ভিন্ন অরবিটাল সমূহের সাথে, কারণ এসপি সবাই ভিন্ন ভিন্ন মিলে অধিকতর ভাবে অধিক্রমণ হতে পারে, ফলে শঙ্কর অরবিটাল সমূহ থেকে সৃষ্ট বন্ধন সমূহ অধিকতর শক্তিশালী হয়। ওকে, এটা তো ভ্যাসপার তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ, এটা একটু পরে আমি তোমাদের, আচ্ছা এটা বোধহয় তোমাদের ফার্স্ট পেপারটা তোমাদের দিইনি তাই না? ঠিক আছে, আজকে তোমাদের এই নোটটা পিডিএফটা দিয়ে দেবো, নতুন পিডিএফ যখন দেবো নতুনটাই দিব, অসুবিধা নাই। আচ্ছা, সূত্রটা কোথায় আছে? এখানেই তো থাকার কথা। এই যে ভাইয়া শঙ্কর অরবিটালের প্রকৃতি নির্ণয়, এই শঙ্কর অরবিটালের প্রকৃতি নির্ণয়ের যে সূত্রটা আছে এগুলো কিন্তু সাধারণ যৌগের ক্ষেত্রে, জটিল যৌগের ক্ষেত্রে না। জটিল যৌগের সংকরণের আমি আর কিন্তু তোমাদের ক্লাস নিব না, প্রয়োজন তোমাদের এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। জটিল যৌগের সংকরণের কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম আমি, জটিল যৌগের সংকরণের একটা ক্লাস কিন্তু আমি তোমাদের পাবলিক গ্রুপে নিয়েছিলাম উজ্জ্বল শিক্ষালয়ে, এবং ওইটা করলে এনাফ, ওই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা, জটিল যৌগের সংকরণ। আর আমরা আজকে করছি এখানে সাধারণ যৌগগুলোর সংকরণ, জটিল যৌগের সংকরণের আলাদা সিস্টেম, ওই ক্লাসটা তোমরা দেখে নিবা। দেখো কি লেখা আছে এখানে, x ইজিক্যাল টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর জটিলতা সেলের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌলের সংখ্যা, অর্থাৎ কেন্দ্রীয় মৌলের সাথে যদি একযোজী পরমাণু থাকে সেটা যোগ করতে হবে, মাইনাস ক্যাটায়নের চার্জ, যদি পজিটিভ চার্জ থাকে সেটা বিয়োগ করতে হবে, আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা যোগ করতে হবে। খেয়াল করে একটু, আমাদের চিরচেনা দেয়া দিয়ে শুরু করি আমরা। ধরে নাও অ্যামোনিয়া, আমাদেরকে বলা হলো অ্যামোনিয়ার সংকরণটা কি, তাহলে x ইজিক্যাল টু, আমরা x এর মানটা বের করব, xটা হলো সংকরিত অরবিটাল সংখ্যা, x এর মান যদি 2 হয় তাহলে sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। তাহলে দেখি একটু হাফ, আমার ধারণা তোমরা 99% স্টুডেন্ট এই সূত্রটা জানো যে কোন একটা সাধারণ যৌগের সংকরণটা আসলে কি করে বের করতে হয়। তাহলে অ্যামোনিয়ার কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের যোজ্যতার সেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা, তাই না? 1s2, 2s2, 2p3। তাহলে নাইট্রোজেনের যোজ্যতার সেলে কয়টা আছে বা এই দেখো 5টা ইলেকট্রন আছে। তাহলে ভি এর মান, ভি মান হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতার সেলের ইলেকট্রন সংখ্যা 5, প্লাস এর সাথে একযোজী মানে যোজনী 1, এরকম কয়টা পরমাণু যুক্ত আছে? 3টা, তাহলে 3। ওকে, এখানে কি কোনো পজিটিভ চার্জ আছে? নাই। কোনো নেগেটিভ চার্জ আছে? নাই। তাহলে ওগুলো লাগবেও না। তাহলে 5 3 8, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4। আর 4 যদি বের হয় এক্স এর মান, তাহলে কোন সংকরণ হবে? sp3। তার মানে অ্যামোনিয়ার সংকরণটা হলো sp3। ক্লিয়ার কিনা তোমরা বলো আমাকে একটু, অ্যামোনিয়ার সংকরণটা হলো sp3। এই আজে বাজে কথা বললে তো ভাই তোমাদেরই ক্ষতি, একটু প্লিজ বলো ক্লিয়ার কিনা তোমরা। আমি জানি তোমরা জানো, তবু একবার দেখাই দিলাম আর কি, যে এইভাবে আমরা কোনো যৌগের সংকরণটা খুব সহজে বের করে ফেলতে পারি। তারপর ধরো এই যে BF3, যে উদাহরণটা আমরা একটু আগে দিলাম, BF3, x এর মানটা আমরা বের করব। সূত্রের হাফ, বোরনের কেন্দ্র মৌলে কয়টা ইলেকট্রন আছে? বোরন তো কেন্দ্র মৌলের বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। বোরন ইলেকট্রন করে দেবো 3টা, 3। আর আমরা তো জানি ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে কেন্দ্র মৌলের সাথে একযোজী পরমাণু কয়টা আছে? 3টা। তাহলে 3 3 6, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাই বলো তো? 3। আর 3 যদি হয় তাহলে সংকরণ কি হবে? sp2। ওকে, 3 যদি হয় তাহলে sp2, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইডের সংকরণটা হচ্ছে sp2। এইভাবে আমরা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারি। ঠিক আছে, ধরো জেনন ডাইফ্লোরাইড, এইটার সংকরণ আমরা বের করব। তাহলে x ইজিক্যাল টু হাফ ইন্টু, জেননে তো সবাই জানো নিষ্ক্রিয় গ্যাস, তার মানে তার বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 8টা, এর সাথে একযোজী পরমাণু কয়টা যুক্ত ভাইয়া? 2টা। তাহলে আর 2 10, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। আর 5 হলে তার সংকরণ কি হবে? sp3d। তার মানে জেনুন ডাইফ্লোরাইডের সংকরণ হচ্ছে sp3d। কি ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারি।
তারপর দেখো ধরো এইটা ধরলাম অক্সো টেট্রাফ্লোরাইড, এই অণুটার আমরা কেন্দ্র মৌলের সংকরণটা বের করবো, অর্থাৎ কোন সংকরণের মাধ্যমে এই অণুটা তৈরি হয়েছে। দেখো এক্স সূত্রের হাফ, জেনন 8 প্লাস এর সাথে একযোজী পরমাণু আছে 4টা। অক্সিজেনের সংখ্যা কিন্তু যোগ করতে হবে না, কারণ অক্সিজেনটা হলো দ্বিযোজী, এটা যোগ করতে হবে না। তাহলে ফ্লোরিন 4, এখানে কোনো পজিটিভ চার্জ নাই, কোনো নেগেটিভ চার্জ নাই। তাহলে 8 4 12, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6, আর 6 হলে তার সংকরণটা কি হবে sp3d2। তার মানে এই অণুটার সংকরণ হবে sp3d2। এইভাবে ইলেকট্রন বিন্যাস করে করতে বের করা খুব ঝামেলা, বুঝছো, খুব ঝামেলা। বের করা যাবে না তা না, অবশ্যই বের করতে পারবা তোমরা, কিন্তু একটু কষ্ট হবে। কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করে খুব সহজেই তোমরা যে কোনো সমযোজী বন্ধনের সংকরণটা তোমরা কিন্তু বের করে ফেলতে পারবা, যে কোন সংকর অরবিটাল তৈরির মাধ্যমে এই বন্ধনটা তৈরি হয়েছে। তারপর ধরো একটা চার্জ দিয়ে দেখতে পারি আমরা ClO2 মাইনাস। ওকে, তাহলে x ইজিক্যাল টু, এটা বোধহয় খুলনা ইউনিভার্সিটি 9-10 সেশনে দিয়েছে এটা। তাহলে ক্লোরিনের বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন কয়টা আছে 7টা, সরি সূত্রের হাফ। ক্লোরিনের বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন আছে 7টা, একযোজী পরমাণু এখানে নাই, ঠিক আছে, একযোজী পরমাণু নাই, কিন্তু নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। ওটা 7 1 8, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, আর 4 হলে সংকরণ কি হবে sp3। ওকে, ক্লিয়ার কি, এটা সংকরণ sp3। তাহলে একইভাবে iCl2 মাইনাস, এইটার কি হবে দেখি একটু, আন্তঃ হ্যালোজেন আয়ন। এটা x ইজিক্যাল টু, আমরা জানি আন্তঃ হ্যালোজেন যৌগসমূহের ক্ষেত্রে ভারী মৌলটাই তো কেন্দ্রীয় পরমাণু হয়, তাই না। তাহলে আয়োডিনের বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন আছে 7টা, তার সাথে একযোজী পরমাণু আছে 2টা, আর অ্যানায়ন থাকলে সেটা কি করতে হবে, যোগ করতে হবে। একটা অ্যানায়ন যোগ করলাম, তাহলে 7 8 9 কে 10, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, আর 5 হলে কি হবে sp3d, অর্থাৎ এটার সংকরণ হলো sp3d। আমার মনে হয় তোমরা সবাই বেশ বুঝতে পেরেছ। যদি সত্যিই বুঝতে পারো তাহলে এখন আমি একটা আয়ন করতে দিব, তোমরা এটা একটু করো। এইটা একটু করো তো ভাইয়া তোমরা। I3- এইটার সংকরণটা একটু বের করো তোমরা, সবাই আমাকে বলো একটু। I3- এইটার সংকরণ কি হবে, I3- এইটার সংকরণ কি হবে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের স্টুডেন্টের উপস্থিতি মাত্র 90, যেখানে প্রায় 1400-এর কাছাকাছি স্টুডেন্ট। কোনো অসুবিধা নেই ভাইয়া, ওই যে দেবী যে ফুলের সন্তুষ্ট সেই ফুল দিয়ে তোমরা দেখবা। যারা অনেকে মাস্টার গ্রুপে আসো, যে আমার স্পিডও তোমরা মাস্টার গ্রুপ আর এই গ্রুপে একটু আলাদা, কারণ তুমি যদি আগ্রহী হও তোমাকে পড়াইতে আমার ভালো লাগে। তোমার আগ্রহ কম থাকলে আলটিমেটলি আমার আগ্রহটাও কমে যাবে। 1400 স্টুডেন্ট, তোমরা ক্লাস করছো মাত্র 90-95 জন স্টুডেন্ট। ওকে, তো যাক, যেহেতু আমার দায়ভার এটা শেষ করতে হবে তোমাদের শর্ট সিলেবাসটা, আমি সেটাই করছি। হয়তো বললাম তো অফলাইন এই ক্লাসগুলো আর করার সুযোগ হয়তো হবে না, অত সময় তোমরা পাবা না। ওকে প্লিজ। আচ্ছা, মাধুরী লিখেছে sp3d, আতিয়া সানজিদ এসে sp3d, মিথিলা ফারজানা sp3d, রিবা sp3, সাদিয়া আফরিন sp3d, তন্ময় সরকার sp3d, পূর্ণিমা হক sp3, সজীব sp3d, দিয়া sp3d, আফরোজা sp3, আসিফ sp3, নাফি sp3d, রিম্পি sp3, মাহিন ইসলাম sp3d, নাহিদ রেজা sp3, আতানা কি লিখছো ভাই sp3, রোজ sp3, সাইফুল ইসলাম sp3, আব্দুর রাকিব sp3d। আচ্ছা, তোমরা sp3d আর sp3 এই তিনটার মধ্যেই তোমাদের কম্পিটিশন হচ্ছে, তাই না, sp3d আর sp3। তো শোনো, এখন আসলে এই জিনিস আর এই জিনিস কিন্তু একই। একটু আগে যেটা আমরা করলাম, এটা হচ্ছে দুটা ভিন্ন হ্যালোজেন, তাই দুটা ভিন্নভাবে লিখতে হয়েছে। আর এখানে তিনটে হ্যালোজেন একই, তাই একসাথে লিখেছি। তোমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো, তোমাদের সুবিধা। ওই একই জিনিস কিন্তু ভাই, যে এই জিনিস। তাহলে এখন দেখো কি হয়, তাহলে সংকরণ x ইজিক্যাল টু হাফ ইন্টু আয়োডিনের কয়টা আছে 7টা, এর সাথে একযোজী পরমাণু কয়টা 2টা আয়োডিন, আর নেগেটিভ চার্জটা যোগ করতে হবে। 7 2 9 10, 2 দিয়ে ভাগ করলে 5,
অর্থাৎ sp3d। তবে খুব ভালো যে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ঠিক করেছ, বেশিরভাগ স্টুডেন্টই ঠিক করেছ, কেউ কেউ ভুল করেছ। যারা ভুল করেছ প্লিজ একটু কমেন্টে জানাও তো ভাই, বুঝতে পারলা কিনা তোমরা? যারা ভুল করেছ, যারা ভুল করেছ তারা ক্লিয়ার কিনা একটু প্লিজ আমাকে জানাও যে আসলে এই জিনিসটা একই, বুঝছো? দুটা ভিন্ন হ্যালোজেন তো তাই এখানে ভিন্নভাবে লেখা আছে, আর এখানে একই হ্যালোজেন তাই একসঙ্গে লেখা আছে। একটু প্লিজ কমেন্টে জানাও যে ও আচ্ছা, এই যে অর্ণব ভাইয়া এটা অফলাইনে ও দেখে অবশ্যই এই জিনিসগুলো তো পোলাপান ভুল করে, এগুলোই তো আমি দেখাবো, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক না কেন ভাই, এটাই দেখাবো আমি তোমাদের। তো প্লিজ একটু যারা ভুল করেছিল আমাকে কমেন্টে জানাও যে ক্লিয়ার কিনা, একটু প্লিজ কমেন্টে জানাও, একটু ক্লিয়ার কিনা জানাও ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ যারা ভুল করেছিল এখন ক্লিয়ার লিখেছে। রিবা আচ্ছা পূর্ণিমা তুমি ভুল করছো দেখলাম, একটু বলো তো ভাইয়া। নাহিদ রেজা তোমারও দেখলাম ভুল হয়েছে, একটু বলো যারা ভুল করেছিল। নাহিদরা পরিষ্কার, থ্যাংক ইউ ভাইয়া। ভুল হইতে পারে, ভুল হইতে পারে, আমি তো বরাবর তোমাদের বলি ভুল করাটা দোষের না। আমি কত কি ভুল করি, ভুল করে শুধরাই না নেওয়াটা দোষে, মানে যে ভুলটা তুমি করলা সেই ভুলেই স্ট্যাবল থাকাটা হচ্ছে দোষের, বাট ভুলটাকে যদি শুধরাই নিতে পারো তুমি সেইটা দোষের না। ওকে, তাহলে মোটামুটি আমার ধারণা তোমরা এই যোগগুলোর সংকরণ খুব সহজেই করতে পারবা। এখন তোমাদের যে কাজটা হবে, আজকে আমি তোমাদের গ্রুপে এই যে এইটা আপলোড দিয়ে দিব, আজকে আমি তোমাদের গ্রুপে এই নোটটা আপলোড দিব। এখানে করবা কি তোমরা, এই যে বহুত উদাহরণ আছে ভাই, বহুত, একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমাদের হয়ে যাবে। তোমাদের কাজটা ওই যে উদাহরণগুলো, যতগুলো উদাহরণ আছে, এই যে যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ প্র্যাকটিস, সবগুলো উদাহরণ থেকে তোমরা সংকরণ বের করবা, করে দেখবা মিলে কিনা। এটা হলো তোমাদের প্রথম কাজ। কি বলছে, সবগুলো যতগুলো যৌগ বা আয়ন এখানে আছে সবগুলো সংকরণ তোমরা বের করবা, মিলাই নিবা মিলে কিনা। যদি কোনোটা না মিলে সেটা গ্রুপে পোস্ট দিবা, নেক্সট ক্লাসে আমি সেটা সব দিব। তাহলে ক্লিয়ার, এটা আমাদের হয়ে গেল যে কেমন সংকরণ, মানে কিভাবে আমরা সাধারণ যৌগগুলো সংকরণ বের করতে পারবো। আমি তোমাদের মোটামুটি যতগুলো উদাহরণ দিয়েছি ভাইয়া, সরি মানে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে মোটামুটি সবগুলোই কিন্তু তোমরা করে ফেলতে পারবা। ওকে, এবং অবশ্যই তোমরা রুমে এটার প্র্যাকটিস করবা। এখন একটা জিনিস একটু লিখে নিবা তোমরা, আমি জানি তোমাদের বই এখানে লিখা আছে, তারপরও খাতায় ফ্রেশ করে লিখে নিবা। সেইটা হলো কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠনটা আসলে কেমন হবে। আমরা কথা বুঝতে পেরেছো ভাই? কেমন, দেখো 90 এর নিচে চলে এসছে, ঠিক আছে? তা আমি অনেক, হ্যাঁ অফলাইনে, আচ্ছা তোমরা লিখছো যে অফলাইনেও এই হোমওয়ার্কটা ছিল, কি ব্যাপার লাইভ কি হয়েছে আমার? আচ্ছা, তো অফলাইন আর অনলাইনে কি পড়া কি আলাদা নাকি ভাই? পড়া তো আসলে একই, তাই না? ঠিক আছে, পড়া তো একই ভাইয়া। তো যাক, দেখো এখন কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠনটা আসলে কেমন হবে। যদি এসপি সংকরণ হয় তাহলে তাদের জ্যামিতিক গঠন হচ্ছে লিনার বা লাইনার, ঠিক আছে? বাংলাটা কি ভাই? সরল রৈখিক, সরল রৈখিক। ওকে, সরল রৈখিক। যদি এসপি, এটা আমি জানি তোমাদের বই লিখা আছে, তারপর তোমরা খাতায় লিখে রাখবা, ঠিক আছে? তারপর sp2 যদি সংকরণ হয় তাহলে জ্যামিতিক গঠন হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয়, তাই না? বা ত্রিভুজাকার সমতল, যাই বলো না কেন, ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয় বা ত্রিভুজাকার সমতলীয়, কোনো অসুবিধা নাই, কারণ ত্রিভুজের তো কোণ তোমরা জানো তিনটাই হয়। দেখা যাচ্ছে না এই পর্যন্ত? যাচ্ছে বোধ হয়, তাই না? আরেকটু বামে নিব না, আরেকটু বামে তো আসলে নেওয়াই যায়। ওকে, sp3 যদি সংকরণ হয় জ্যামিতিক গঠন হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। বাংলা কি সাব্বির? চতুস্তলকীয়,
বাংলা বানানগুলো প্রবলেম হয় আমার, বুঝছো? চতুস্তলকীয়, চতুস্তলকীয় বানান, বাংলা বানান ভুল হলে কিছু মনে করো না। দুম তো শয় তো হতো, তাই না? এই যে বললাম না, চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল। এইবার এটা যদিও তোমরা দেখোনি সাধারণ যৌগের ক্ষেত্রে, DsP2 অথবা sp2d, তোমরা হয়তো বলবা দুটা জিনিস এক, এক কিন্তু এক নয়। সেটা তোমরা ইয়েতে জটিল যৌগের সংকরণটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা কখন DsP2 হয় আর কখন sp2d হয়। যদি হয় স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার কি? ঠিক আছে, DsP3 অথবা sp3d যদি হয় তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, DsP3 অথবা sp3d যদি হয় ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ওকে, D2sp3 অথবা sp3d2 যদি সংকরণ হয় অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল বাংলাটা কি? অষ্টতলকীয়, অষ্টতলকীয়, অষ্টতলকীয়। D2sp3 অথবা sp3d2 যদি সংকরণ হয় তাহলে তার জ্যামিতিক গঠন হবে অক্টাহেড্রাল, অর্থাৎ অষ্টতলকীয়। আর যদি এটা হয় sp3d3 বা D3sp3, D3sp3 অথবা sp3d3 যদি সংকরণ হয় তাহলে জ্যামিতিক গঠনটা হবে পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে মাথায় থাকে যেন ভাইয়া কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠনটা আসলে কেমন হবে, এইটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এটা এমসিকিউ কিন্তু বেশ দেয়, এটা কিন্তু এমসিকিউ এ ব্যাপক দিবে যে কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠনটা আসলে কেমন হবে। ওকে, ওকে, ঠিক ক্লিয়ার? তাহলে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠনটা আসলে কেমন হবে এইটা তোমরা অবশ্যই মনে রাখবা। ওকে, তোমাদের নিশ্চয়ই এইটুকু লেখা হয়ে গেছে না ভাইয়া? নিশ্চয়ই এইটুকু লেখা হয়ে গেছে। ওকে, এখন শোনো ভাইয়া, এই যে কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠন কেমন হবে, সব যৌগের কিন্তু তোমরা সংকরণ থেকে জ্যামিতিক গঠন নির্ণয় করতে পারবা না। আমি আবারও বলছি, সব যৌগের সংকরণ থেকে তোমরা জ্যামিতিক গঠন নির্ণয় করতে পারবা না। যদি তাই হতো তাহলে এই যে দেখো তো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকরণ আমরা কি বের করলাম একটু আগে? sp3
তাহলে অ্যামোনিয়ার তো জ্যামিতিক গঠন হওয়ার কথা ছিল চতুস্তলকীয়। এবার তোমরা পানির সংকরণটা বের করো। x = কেন্দ্রীয় মৌল অক্সিজেন, সূত্রের হাফ। কেন্দ্রীয় মৌলের অক্সিজেনের বৈশিষ্ট্য 8টা ইলেকট্রন আছে, একযোজী পরমাণু, তার সাথে 2টা, 2 দিয়ে ভাগ করলে সরি এর সাথে তাড়াহুড়া করলে বেশি সহজ হলে যা হয়, ঠিক আছে। অক্সিজেন বৈশিষ্ট্যের 6টা, তার সাথে একযোজী পরমাণু 2টা, 6 2 আর 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে x এর মান হচ্ছে 4। এরও সংকরণ sp3। তাহলে এরও তো জ্যামিতিকরণ হওয়ার কথা ছিল চতুস্তলকীয়, কিন্তু এটা তো হয় কৌণিক, এটা তো হয় পিরামিডের মতো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি খুব সহজে যে আসলে কোন যৌগের জ্যামিতিক গঠন দিতেই পারে, মানে অলরেডি দিয়েছে, আমি দেখাচ্ছি ভাইয়া এখান থেকে। তো যাক, যেটা বলছিলাম, তার মানে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে কোনো যৌগের সংকরণ জানলেই আমরা তার জ্যামিতিক গঠন বলতে পারবো না। এর সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হলো মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রন কয়টা থাকলে কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠন কেমন হবে, এই সংক্রান্ত একটা নীতি আছে, যাকে আমরা নীতিটার নাম বলে থাকি ভ্যাসপার নীতি। VSEPR, ভ্যাসপার সব বই আছে, এটা দেখবা। ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এই ভ্যাসপার গাড়ি না কিন্তু সাব্বির, এটা ওই যে ভ্যালেন্সি শেল মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন, পেয়ার মানে জোর, রিপালশন মানে বিকর্ষণ। যোজ্যতা স্তরের ইলেকট্রন বিকর্ষণ তত্ত্ব। এই তত্ত্বে বলা হচ্ছে যে কোন যৌগের কেন্দ্রীয় মৌলে যদি মুক্তজোড় ইলেকট্রন যত বেশি থাকবে তাদের বিকর্ষণ তত বেশি হবে, বিকর্ষণ যত বেশি হবে আকৃতি তত বেশি বিকৃতি হবে, কোণের মান তত কমে যাবে। অর্থাৎ এলপি বিকর্ষণ সবচেয়ে বেশি, মানে দুটা যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে তাদের বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, তাদের আকৃতি সবচেয়ে বেশি বিকৃতি হবে, কোণের মানও কমে যাবে। এর চেয়ে কম হচ্ছে এলপিবিপি, অর্থাৎ লন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ। অর্থাৎ একটা যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে তার সাথে বিকর্ষণ হবে কার, বন্ধনে অংশ নিয়েছে এরকম ইলেকট্রনের। এলপি মানে কি, লন পেয়ার। অর্থাৎ কোন গ্রামে যদি 2 জন মানুষ থাকে, 2 জনই বেকার, 2 জনের কোনো কাজ নাই, এদের মধ্যে মারামারি গন্ডগোল সবচেয়ে বেশি হবে না? এরা 2 জনে বন্ধন অংশ নেয়নি, মুক্তজোড়, এদের বিকর্ষণ এদের সবচেয়ে বেশি। একজন অংশ নেয়নি কিন্তু আরেকজন তো কাজের মানুষ, তাই বিকর্ষণ একটু কম। সবচেয়ে কম বিকর্ষণ হয় না বললেই প্রায় চলে, খুবই হালকা, সেটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ, মানে বন্ধন অংশ নিয়েছে এরকম ইলেকট্রন বিকর্ষণ। কারণ কাজের মানুষ, 2 জনই কাজের মানুষ, এদের মধ্যে বিকর্ষণ তো সবচেয়ে আসলে কম হবে, এটা স্বাভাবিক। তো এই তত্ত্বের উপর ভিত্তি করে একটা চমৎকার জ্যামিতিক গঠন দাঁড় করা হয়েছে, সেটা হলো কোন যৌগে কয়টা মুক্তজোড় ইলেকট্রন থাকলে তার জ্যামিতিক গঠনটা আসলে কেমন হবে। আবার তোমাদের কিন্তু জ্যামিতিক গঠনগুলো আঁকায় প্র্যাকটিস করতে হবে, সেই গঠনটা কেমন। ধরো আমি বললাম উমুক দেখতে না বাদরের মতো, তুমি কি আইডিয়া করতে পারবা বাদর মানে বানর দেখতে কেমন? বান্দরের মতো বললো তোমাকে, সহজ কথা। তো বানর দেখতে কেমন সেইটা যদি তোমার জানা না থাকে তুমি কি করে বুঝবে মানুষটা ফেস কেমন হতে পারে? খুব সহজ কথা এটা। তো এই জন্য যে কয়টা মুক্তজোড় ইলেকট্রন থাকলে তার জ্যামিতিক গঠন কেমন হবে সেটা আবার আঁকায় তোমাকে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে যে এই পিরামিডীয় গঠনটা আসলে কেমন, তারপর হচ্ছে পঞ্চকোণীয় গঠনটা আসলে কেমন, এগুলো আঁকায় প্র্যাকটিস করতে হবে। তবে সব কিছুর মূলে আমাদের আগে জানতে হবে মুক্তজোড় ইলেকট্রন আমরা কি করে বের করব। একটা সূত্র আছে অবশ্য বের করার, আমি পোলাপানদের সূত্রটা শেখাই না। যে সূত্রটা আছে আমি পোলাপানদের সূত্রটা আসলে শেখাই না, মানে আগে শেখাতাম ওই যে L = x - m - d। তো এত কষ্ট করে সূত্র শেখার কোনো দরকারই নাই, খুব সহজে তোমরা বলে দিতে পারবা। আমি একটা কথা প্রায় বলি যে কোন একটা অণুর দিকে তাকায় তুমি বলে দিতে পারবা তার মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে। দেখো কিভাবে, ধরে নাও কি দিব, এই SF4, এটা বুয়েটে দিয়েছিল 10-11 সেশনে। তো তোমার তো স্বাভাবিক তুমি সংকরণটা আগে বের করবা। এটার x = সূত্রের কেন্দ্রীয় মৌল সালফারের বৈশিষ্ট্যের কয়টি ইলেকট্রন আছে? 6টা। একযোজী পরমাণু ফ্লোরিন কয়টা? 4টা আছে। তাহলে 6 4 10, 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে x এর মান 5 বের হয়েছে, তার মানে আমরা নিশ্চিত এটা সংকরণ হবে sp3d, এটা নিয়ে কোনো কথা হবে না। এখন কথা হচ্ছে মাথায় রাখবা ভাইয়া, x এর মান যেহেতু 5 বের হয়েছে তাহলে অবশ্যই সংকর অরবিটাল হচ্ছে কয়টা? 5টা।
তার মানে অবশ্যই কেন্দ্রীয় মৌলের সাথে 4টা পরমাণু 5টা পরমাণু যুক্ত থাকার কথা। সাবমিটে তুমি বের করতে পারবা। দেখো এক্স এর মান যত বের হবে অবশ্যই কেন্দ্রীয় মৌলের সাথে ততটা পরমাণু যুক্ত থাকবে। তাহলে এক্স এর মান কত বের হচ্ছে সাবমিট বলো? 5টা। কেন্দ্রীয় মৌলের সাথে কয়টা যুক্ত? তাহলে একটা তো নাই, তার মানে একটা মুক্ত জোড় ইলেকট্রন। খুব সহজ বিষয়। এক্স এর যা মান বের হবে কেন্দ্রীয় মৌলের সাথে ততটা পরমাণু যুক্ত থাকবে, ততটা পরমাণু যদি যুক্ত থাকে তাহলে বুঝবো ওখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। আর তার চেয়ে যতটা কম থাকবে বুঝবা মুক্ত জোড় ইলেকট্রন ততটা আছে। এখানে এক্স এর মান 5 বের হয়েছে, তাহলে কেন্দ্রীয় মৌলের সাথে 5টা থাকা উচিত। আছে কয়টা? 4টা। তার মানে একটা কম আছে, তার মানে এই অণুর একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তার মানে এক্স এর মান 5 বের হলে সংকরণ হবে sp3d, আর sp3d সংকরণ হলে তার জ্যামিতিক গঠন হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। তার মানে এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে না, কারণ এটার মুক্ত জোড় ইলেকট্রন আছে। কি হবে সেটাই আমি তোমাদের হোমওয়ার্ক দিব। এটা বিকৃত চতুস্তলকে হয় অবশ্য, একটু পরে আসতেছি ভাই সেটা আমরা। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইভাবে আমরা কিন্তু খুব সহজেই কোন একটা অণুর মুক্ত জোড় ইলেকট্রন বের করে ফেলতে পারি। খুব সহজে কোন একটা অণুর মুক্ত জোড় ইলেকট্রনটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে আরো একটু দেখি। জেনন ডাইফ্লোরাইড, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে জেনন ডাইফ্লোরাইডের মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, একটু কমেন্টে জানাও। জেনন ডাইফ্লোরাইডের, আচ্ছা একটু একটা কথা খেয়াল করো ভাই, এই যে যতদূর আমরা ক্লাসে চলে এসেছি, ফার্স্ট ইয়ারে এত দূর আসতে কিন্তু আমাদের 5-6টা ক্লাস অতিক্রম করতে হয়। কি সেখানে আমরা দ্বিতীয় ক্লাসে চলে এসেছি, সেখানে আমরা দ্বিতীয় ক্লাসে এসেছি। তার মানে অবশ্যই আমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি পরীক্ষার্থীদের, এটা মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা আফিয়া আবিদা লিখছো 3টা, ক্লিয়ার লিখেছো সবাই। আচ্ছা একটু উত্তরটা দাও দেখি ভাই। জেনুন ডাইফ্লোরাইডের মুক্ত জোড়, আচ্ছা নাহিদ রেজা মাথায় ঢুকলো না, আচ্ছা ঠিক আছে ঢুকবে, দাঁড়াও। হাসিবুল হক শান্ত 3টা, তিলোত্তমা তাহমিদুল ইসলাম অমিত 3টা, কথা লিখেছো 3টা, শুধু 3টা, সাদমান আবিদ স্বচ্ছ 3টা, তারপর নাফি 3টা। আচ্ছা নাহিদ রেজা একটু খেয়াল করো তো ভাই, দেখো খুব সহজ জিনিস। নাহিদ রেজা তোমাকে একটু হাইলাইট করছি আমি, একটু দেখো। নাহিদ রেজা এখানে জেনন এক্স তো আমরা বের করব সূত্রের হাফ, জেনন নিষ্ক্রিয় গ্যাস। দেখো সাব্বির তুমি বলতে পারবা, কারণ এইটুকু তো তুমি যেহেতু কেমিস্ট্রি পড়োনি তাই এই বের করার হয়তো বুঝতে পারবা না, কিন্তু আমি এক্স এর মান যদি তোমাকে বের করে দিই তুমি মুক্ত জোড় ইলেকট্রন বলতে পারবা না, বলো তো? দেখো সাব্বির কিন্তু কেমিস্ট্রির মানুষ না, হ্যাঁ ও তারপর উত্তর বলতে পারবে। তাহলে এক্স এর মান হচ্ছে 8, সরি কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, জেননের নিষ্ক্রিয় গ্যাস 8, একযোজী পরমাণু হচ্ছে 2টা, 8 2 10, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে? ঠিক আছে, ঠিক আছে 5। তাহলে বলো দেখি এখন কয়টা আছে? 3টা। এই যে সাব্বির কিন্তু উত্তর বলে দিল 3টা। এক্স এর মান 5 বের হয়েছে, তাহলে অবশ্যই যদি কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকতো তাহলে কেন্দ্র মৌলের সাথে 5টা পরমাণু যুক্ত থাকতে হতো, কিন্তু 5টা নাই, আছে কয়টা? 2টা। তার মানে 3টা আছে মুক্ত জোড়, কেন্দ্রীয় মৌলের 3টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। নাহিদ রেজা এখন একটু বলো তো ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা, এখন একটু বলো তো যে এক্স এর যা মান বের হবে, খুব সহজ জিনিস ভাই, এক্স এর যা মান বের হবে কেন্দ্রীয় মৌলের সাথে ততটা পরমাণু যুক্ত থাকতে হবে। এর থেকে মুক্ত জোড় বলেছি নুসরাত নশিতা, যদি মুক্ত ইলেকট্রন কয়টা বলতাম তাহলে 3 জোড়া বলতা, আর আমি বলেছি মুক্ত জোড় কয়টা, তাহলে 3টা। জোড় কয়টা বলেছি তো? 3টা। কোথাও যদি 6টা থাকে মানুষ, ধরো 6টা মানুষ আছে, আমি বললাম কয়টা জোড়া আছে ওখানে, তুমি কি 3 জোড়া বলবা না 3টা বলবা? 3টা। আমি জোড়া নাম উল্লেখ করে দিয়েছি, জি কয়টি জোড়া আমি তো উল্লেখ করে দিই, ভাষাটা অনেকেই বোঝে না। কয়টি জোড়া? 6টা মানুষ মানে কয়টা জোড়া বলো? 3টি জোড়া না 3 জোড়া? 3টি জোড়া। 3 জোড়া মানে 6টি জোড়া হয়ে গেল। 3 জোড়া মানে কি 6টা না? তার মানে আমি বলেছি কয়টি জোড়া মানে 3টি জোড়া। দামি হচ্ছে মুক্ত জোড়, তাই নুসরাত নশিতা 3 জোড়া বলা যাবে না ভাই, 3টি জোড়া বলতে হবে। কথা ক্লিয়ার? আমি তো নামই বলেছি জোড়া, নামই তো মুক্ত জোড়, অনেকেই ভুলটা করে। নাহিদ রেজা তোমাকে একটু জিজ্ঞেস করছি, বলো তো এখন ক্লিয়ার কিনা যে এক্স এর যা মান বের হবে কেন্দ্র মৌলের সাথে ততটাই যদি যুক্ত থাকে তাহলে বুঝবা সেখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই।
আর তার চেয়ে যতটা কম থাকবে বুঝবা ততটা মুক্ত জোর ইলেকট্রন আছে সেখানে। নাহিদ রেজা একটু বলো ভাইয়া, ক্লিয়ার না হলো বলো যে ভাইয়া ক্লিয়ার হয়নি, আমি আবার বুঝাবো, বারবার বুঝাবো। তোমরা না বোঝা পর্যন্ত আমি কোনো কিছু পার হবো না, এইটা নিশ্চিত থেকো, এটা নিয়ে কোনো কথা হবে না। যেমন দেখো POCl3 সাব্বির দেখো, এটার আমরা সংকরণটা আগে বের করি, এক্স এর মানটা বের করে। মুক্ত জোর কয় জোড়া হলে এটা কখনো বলবে না ভাইয়া, অর্ডার মুক্ত জোর কয় জোড়া এটা বলবে না, মুক্ত জোর কয়টি এটা বলবে, ঠিক আছে? মুক্ত ইলেকট্রন কয় জোড়া এটা বলতে পারে, মুক্ত জোর কয় জোড়া এটা বলবে না, মুক্ত জোর কয়টি অথবা মুক্ত ইলেকট্রন কয় জোড়া। ওকে, এক ভাষায় একই বাক্যে দুটা একই, মানে ওই যে আধিক্যের দোষে দুষ্টু হয় এটা বাক্যের, ঠিক আছে? এটা বলবে না, বাংলা যখন দেখবা তখন দেখবা এটা ভাই আধিক্য দোষে দুষ্টু বলি এটাকে আমরা। তাহলে এক্স এর মান কত এখানে? কেন্দ্রমূল ফসফরাসের সূত্রের হাফ, বহিস্থ স্তর আছে 5টা ইলেকট্রন, অক্সিজেন তো দ্বিযুজি আমাকে ধরতে হবে না, ক্লোরিন একযুজি আছে 3টা, তাহলে 5 3 8 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তাহলে এক্স এর মান 4, এখানে কেন্দ্রমূলের সাথে 4টাই যুক্ত আছে, এই যে 3টা ক্লোরিন একটা অক্সিজেন, এক্স এর মান কত বেড়েছে? 4। আর এই যে কেন্দ্রমূল ফসফরাস এর সাথে কয়টা যুক্ত আছে? 3 আগে 4, সেটা একই রকম 3টা হোক আর ভিন্ন রকম হোক না কেন, থাকলেই হলো, একরকমই হতে হবে এমন কোনো কথা নাই, একরকম হোক আর ভিন্ন রকম হোক না কেন কোনো বিষয় না, এখানে কোনো মুক্ত জোর ইলেকট্রন নাই। এক্স এর মান 4, কেন্দ্র মৌলের সাথে 4টা পরমাণুই যুক্ত আছে, এই যে 1 3 1 4, মানে সেটা একই রকম 4টা হোক বা ভিন্ন রকম হোক সমস্যা নাই, হলেই হলো আর কি। নাহিদ রেজা আমি তোমার রেসপন্স পাচ্ছি না ভাইয়া, আমার কাছে যদি 100 স্টুডেন্টও বোঝে তা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু একজন স্টুডেন্ট যদি কখনো না বোঝা থাকে সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। তাহলে একটু ব্যাপার কি খেয়াল করছো তোমরা? একটা ব্যাপার কি খেয়াল করছো ভাইয়া, যে যদি কোনো যৌগের কেন্দ্র পরমাণুকে আমরা এ দ্বারা প্রকাশ করি, খেয়াল করো সাব্বির, যদি কেন্দ্র মৌলকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং তার সাথে যুক্ত পরমাণুকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, খেয়াল করো, ধরো কোন একটা কেন্দ্র মৌলকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এবং তার সাথে যুক্ত পরমাণুকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, এই এ এবং বি মিলে যে অণুটা তৈরি করলো তাদের সংকরণ মনে করে sp3, তাহলে এদের সাধারণ সংকেত যদি এ হলো কেন্দ্রমূল, বি হলো তার সাথে যুক্ত পরমাণু, তাদের সংকরণ sp3, তাহলে বলো তো তাদের সাধারণ সংকেত যদি এরকম হয় তাহলে কয়টা মুক্তজোড় ইলেকট্রন থাকবে? এ হলো কেন্দ্রীয় পরমাণু, বি হলো তার সাথে যুক্ত পরমাণু, তাদের সংকরণ sp3, তাদের সাধারণ সংকেত যদি ab4 এই টাইপের হয় তাহলে কয়টা মুক্তজোড় ইলেকট্রন থাকবে? তোমার হোমওয়ার্ক এটা বলো, একটাও থাকবে না। এই যে sp3, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার এটা ভুল স্বাভাবিক, sp3 মানে x এর মান 4, sp3 মানে কি x এর মান 4, তাহলে কেন্দ্রীয় মৌলের সাথে 4টাই পরমাণু যুক্ত আছে, তার মানে এর কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকবে না। তাহলে sp3 যদি সংকরণ হয় মানে x এর মান যদি 4 হয় আর মুক্তজোড় ইলেকট্রন যদি একটা থাকে তাহলে সাধারণ সংকেত কেমন হবে? ab3। যদি সংকরণ, ঠিক আছে তুমি তো স্বাভাবিক, এটা তুমি সংকরণ লিখে দিয়েছি তো x এর মানটা লিখে দিলে তোমার ঠিক হইতো আর কি। sp3 মানে x এর মান 4, ওই যে 4টা 3 1 4, ঠিক আছে? তাহলে ab3 যদি সাধারণ সংকেত হয় আর sp3 যদি সংকরণ হয় তাহলে অবশ্যই তার বুঝতে হবে একটা l দিলাম, মানে লন পেয়ার ইলেকট্রন একটা আছে, l মান হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ আমাদের ওই অণুটার সাধারণ সংকেত হবে এই টাইপের। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ নাহিদ রেজা অনেকক্ষণ পর কমেন্ট করেছো ভাইয়া যে ক্লিয়ার। ওকে, তাহলে একটা বিষয় একটু বলো দেখি তোমরা, sp3
ডি যদি সংকরণ হয়, ঠিক আছে, sp3d যদি সংকরণ হয়, মুক্ত জোড় ইলেকট্রন দুটি হলে সাধারণ সংকেত sp3d সংকরণ মুক্ত জোড় ইলেকট্রন যদি দুটি হয়, দুটি কিন্তু আমার হাতের লেখার যে মান দুটি হলে সাধারণ সংকেত তাহলে কেমন হবে? ab5 ab4 l মানে লন পেয়ার একটা বোঝানো হচ্ছে, ab4 l2 ab3 l2 sp3d মানে বুঝতে পারছো x এর মান হচ্ছে 5, এই যে 1 3 1 4 1 5 3 1 4 1 5, ঠিক আছে, 5টা, তার মানে x এর মান হচ্ছে 5, তাহলে সাধারণ সংকেত কোনটা হবে? গুড, সবাই ঠিক লিখেছ। অপশন অবশ্য আরেকটা দেওয়া যেত, এটা না দিয়ে একটু দাঁড়াও, তাহলে তোমরা অনেকে হয়তো ভুল করতে, মানে অনেকেই মনে করছো যে সমষ্টি তো 5 হওয়া লাগবে, ঠিক আছে, এটা দিলেও হতো ab2l3, ঠিক আছে। তো যাক, সবাই নিশ্চয়ই বুঝতে হবে, থ্যাংক ইউ, সবাই ঠিক লিখেছ যে sp3d সাধারণ সংকেত মানে x এর মান 5, তাহলে কেন্দ্রীয় মৌলের সাথে 5টা থাকা উচিত ছিল, কিন্তু দুটা যেহেতু মুক্ত জোড়, তাহলে এই যে ab3l2, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ভাইয়া, আসবে। আমি দু একটা এমসিকিউ দেখাবো, তার আগে একটু তোমাদেরকে দেখাইনি, এই যে তোমরা অবশ্যই তোমাদের মূল হোমওয়ার্ক কিন্তু আজকের এইটাই, এই ভ্যাসপার তত্ত্ব অনুযায়ী বিভিন্ন প্রকার অণু বা আয়নের আকৃতি উদাহরণগুলো থেকে আগে প্র্যাকটিস করবা, কোনটার কেমন সংকরণ, সেখান থেকে তোমরা অবশ্যই সংকেত দেখে বুঝতে পারো মুক্তজোড় ইলেকট্রন কয়টা থাকে, কেমন মুক্তজোড় ইলেকট্রন থাকলে তার জ্যামিতিক গঠনগুলো কেমন হবে এবং সেই গঠনগুলো আসলে দেখতে কেমন, এগুলো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তুমি হয়তো বুঝলা যে গঠন হচ্ছে বর্গ পিরামিডীয়, কিন্তু বর্গ পিরামিডীয়টা আসলে দেখতে কেমন এটাই তুমি জানো না, তাহলে কেমনে অ্যান্সার করবা? অ্যান্সার করতে পারবা না কিন্তু, ওকে, এটা খেয়াল রাখবা। একদম বুয়েটের কোশ্চেনে চলে এসেছি না? ফর প্র্যাকটিস দেখো, আমার একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখবো, তাহলেই বুঝতে পারবা যে এই টপিক থেকে ফাইনাল পরীক্ষা তো অসংখ্য আসে, আমরা অ্যাডমিশনের গুলো যদি পারি তাহলে বুঝতে পারবো বাকিগুলো আসলে পারবো। দেখো, বেশি না, খুব সামান্য দেখবো, দেখে আজকে ক্লাসটা আমরা শেষ করব, ওকে। তাহলে কিন্তু বলতে গেলে আগামী ক্লাসটাই কিন্তু এই অধ্যায়ে তোমাদের শেষ ক্লাস হবে, মানে তোমাদের সিলেবাসে যেগুলো আসলে আসলে আমি দেখাচ্ছি সিলেবাসটা আরেকবার। ও সরি, চলে এসছে, দেখো কত কোশ্চিন এগুলো থেকে। এই যে অ্যামোনিয়াম আয়নের আকৃতি ও সংকরণ কি, এটার সংকরণ sp3, আমরা দেখলাম মনে হয় sp3, এবং তার কেন্দ্রীয় মৌলের সাথে 4টা পরমাণু যুক্ত আছে, তার মানে এর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, আর মুক্তজোড় ইলেকট্রন না থাকলে ওই টেট্রাহেড্রাল হওয়ার কথা, টেট্রাহেড্রালই হবে, তার মানে sp3 টেট্রাহেড্রাল। নিম্নের কোনটির sp3d সংকরণ বিশিষ্ট বের করতে হবে তোমাদেরকে। তারপর দেখো, সরি কালকে শেষ আরেকটা তোমাদের আছে তো ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তো তোমাদের আছে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আর সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ। এই দেখো, কার অরবিটাল অতিক্রমে, দেখো নিম্নে কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, দেখো গ্রাফাইট গঠনে কার্বনের সংকরণ কত প্রচুর, অ্যামোনিয়া এবং মিথেনের সংকরণ, দেখো বললাম যে এই যে সুন্দর কোশ্চিন, দেখো সাবিট sp3 সংকরণযুক্ত ab4 প্রকারের যৌগের বন্ধন কোণ কত হবে, তাহলে sp3, তার মানে বুঝতেই পারছো 3 একে 4, x এর মান হচ্ছে 4, আর সংকেত ab4, তার মানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তাহলে কোণের মান যেমন হওয়া উচিত তেমনই হবে, 109.5। দেখছি এইভাবে কোশ্চিন দেয় যে ab4 সাধারণ সংকেত, সংকরণ sp3, তার মানে খুব সহজেই বুঝতে পারছে সেখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, আর মুক্তজোড় ইলেকট্রন না থাকলে কোণের মান যেমন হওয়া উচিত তেমনই হবে। প্রচুর আছে ভাই, দেখছো অ্যালকাইনে কার্বন কার্বন সংকরণ, তো ট্রিপল বন্ড মানে sp, বন্ধন কোণের ক্রম দেখছো, অণুর আকৃতি, বন্ধন কোণ সবচেয়ে বড়, এগুলো বহুত, আর 2টা ক্লাস হবে তোমাদের এটার উপর। অ্যামোনিয়ার প্রচুর আছে এমসিকিউ এখান থেকে, তোমরা অবশ্যই ভাই এমসিকিউ গুলো রুমে দেখবা, প্রচুর এমসিকিউ পাবা, ওকে, এগুলো অবশ্যই রুমে দেখবা।
আর আমি জাস্ট তোমাদের একটু সিলেবাসটা দেখাইনি, আর হয়তো 2টা ক্লাস আমাদের লাগবে, ঠিক আছে? আর 2টা ক্লাস লাগবে আমাদের, তাহলে হয়ে যাবে। একটু দেখো, এগুলো তো আগেই হয়ে গেছে। অরবিটাল অধিক্রমণ অনুসারে সমুদ্র বন্ধন শ্রেণী বিভাগ দেখলা তোমরা, বা সিগমা পাই বন্ধন, অরবিটালের সংকরণ, সংকর অরবিটালের শ্রেণী বিভাগ, সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক যেটা দেখলা, অণুর আকৃতি বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। এই যে এইটা আমাদের সামনে না, আরো 2-3টা ক্লাস লাগবে, আমি ভুলে গেছিলাম যেটাও আছে, পোলারিটি ও পোলারন, ওই যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, সমযোগের আয়নিক বৈশিষ্ট্য, আর হাইড্রোজেন বন্ড আর ভ্যান ডার ওয়ালস বল। তাহলে আগামী ক্লাসে আমি তোমাদের এই সংকরণ নিয়ে যে প্রবলেমগুলো আছে, একই রকম সংকরণ, একই কোণের মান, একই জ্যামিতিক গঠন, সরি একই রকম সংকরণ, একই জ্যামিতিক গঠন, একই মুক্ত জোড় ইলেকট্রন, অথচ কোণের মান ভিন্ন, কেন হয় এগুলো আমি সামনে দিন তোমাদের ব্যাখ্যা করব। মানে ব্যাপারটা এরকম, দেখো এই যে ফসফিন এবং অ্যামোনিয়া দুটাই কিন্তু পিরামিডীয়, দুটারই মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু একটা করে আছে, দুটারই সংকরণ sp3, অথচ এটার কোণের মান 107, এটার কোণের মান 93.3। কেন হচ্ছে এগুলো? আবার পানি এবং H2S দুটারই সংকরণ sp3, দুটারই মুক্ত জোড় ইলেকট্রন দুটারই জ্যামিতিক গঠন কৌণিক, অথচ একটা বোধহয় 102 আর একটা আসে 104.5 ডিগ্রি। কেন এগুলো হচ্ছে? এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। করার পর আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য পড়ব। অর্থাৎ আর 2টা বা 3টা ক্লাস আমাদের হলেই এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, দেখো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যারা পড়ছো না পরে সাপারার হবা। তো যাকে আমি আশা করি তোমরা সবাই পড়ালেখা করবা, সামনে ক্লাসে এসো। তাহলে আগামী দিন কবে আমি গ্রুপে জানাই দিব যে শনিবারে ক্লাসটা নিব নাকি সোমবারে নিব, তোমরা তো রেগুলার ক্লাস আসলে করছো না। তো যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।